আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে সাস্টের এ ইউনিটে 2017-18 শিক্ষাবর্ষে হায়ার ম্যাথে যে সকল এমসিকিউ প্রশ্ন এসেছিল ভর্তি পরীক্ষায় সেগুলো সলভ করব। এর আগে আমরা 2018-19 এবং 2019-20 শিক্ষাবর্ষে আসা হায়ার ম্যাথের ভর্তি পরীক্ষায় যে সকল এমসিকিউ এসেছিল সেগুলো সলভ করেছি। ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সবাই দেখে নেবে। চলো দেখে নেই প্রথম এমসিকিউতে কি বলা হয়েছে। কে রুট কে, টু, টু এবং রুট কে একটি বাস্তব ম্যাট্রিক্স। কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না? অর্থাৎ আমরা জানি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য নয় কখন? যখন সেই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট 0 হবে। অর্থাৎ আমরা যদি এই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট বের করি, কে রুট কে, টু, টু রুট কে, এটার ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলেই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। প্রশ্নমতে আমরা এটা লিখতেই পারি। এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে হবে। তো ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি, ফার্স্টে মুখ্য কর্ণ গুণ করতে হয়। রুট কে এবং রুট কে গুণ করলে হয় কে, আর আগে থেকে একটা কে ছিল, তো কে স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 ইকুয়াল টু 0। এখান থেকে কে স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ কে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি +-2, অর্থাৎ উত্তর হবে সি। খুবই সহজ একটা এমসিকিউ ছিল। 2 নম্বর এমসিকিউতে বলেছে যদি এক্স এর মান 0 থেকে বড় এবং 1/a থেকে ছোট হয় তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স টু দ্য পাওয়ার bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স এর মান কত? আচ্ছা, এই ম্যাথটা করতে আমাদের দুইটা সূত্র জানা লাগবে। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 যদি হয় তাহলে 1 প্লাস এক্স পাওয়ার 1/x ইকুয়াল টু হবে ই। এটা একটা সিমিলার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1 প্লাস 1/x পাওয়ার এক্স ইকুয়াল টু হবে ই। দুইটার মানে ই হবে, আমাদেরকে জাস্ট ফরম্যাটটা মাথায় রাখতে হবে। যখন এক্স টেন্স টু 0 হবে তখন এখানে হবে এক্স আর পাওয়ারে হবে 1/x। আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে ফরম্যাটটা কিন্তু মনে রাখা সহজ। 1 প্লাস এটা যদি হয় এক্স পাওয়ারে হবে 1/x, এটা যদি হয় 1/x পাওয়ারে হবে এক্স। তো আমরা এটা অনেক সময় গুলিয়ে ফেলি। আমরা এভাবে মনে রাখতে পারি যে পাওয়ারে আমাদেরকে ইনফিনিটি বানাইতে হবে। তো যখন লিমিট এক্স টেন্স টু 0 তখন পাওয়ারে ইনফিনিটি বানাতে হলে আমাদেরকে 1/x লিখতে হবে। কেন? কারণ 1/0 মানেই হচ্ছে ইনফিনিটি। আবার যখন এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়াই আছে তাহলে পাওয়ারে হবে শুধু এক্স, আর পাওয়ারে যদি হয় এক্স ভিতরে হবে 1/x। এভাবে আমরা মনে রাখতে পারি। আর আরেকটা জিনিস, এখানে এক্সের সহগ 1, এখানেও কিন্তু এক্সের সহগ 1, দুই পাশেই এক্সের সহগটাকে সেম রাখতে হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কটি করতে পারি। আমাদের প্রশ্ন বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স পাওয়ারে আছে bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স। তো আমাদেরকে এটা সিম্পলিফাই করতে হবে। তার জন্য আমরা প্রথমেই দুটোকে x দ্বারা ভাগ করে দিব। তো bx ভাগ x করলে x কাটাকাটি যায়, শুধু b থাকে, প্লাস সিকে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে আসে c/x। এখন পাওয়ার যেহেতু যোগ আকারে আছে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। আমরা শিখেছি ছোটোবেলায় যে যখন দুটো সংখ্যা একই সংখ্যা বা একই চলক গুণ আকারে থাকে তখন আমরা পাওয়ার যোগ করে দিতাম। তাহলে আমরা উল্টো কাজটাও করতে পারি, যদি পাওয়ার যোগ আকারে থাকে তাহলে আমরা দুটোকে গুণ আকারে লিখতে পারি। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স পাওয়ার বি ইন্টু, যেহেতু আমরা দুইটাকে ভাগ করছি সেহেতু আমরা লিমিটও আমাদেরকে দুইবার লিখতে হবে। আবারও লিখলাম লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স পাওয়ার c/x। দুটো পাওয়ার যোগ আকারে ছিল, আমরা ভেঙে দুটোকে গুণ আকারে লিখে দিলাম। আচ্ছা, এবার এখানে কিন্তু আমাদের সূত্র হয় না, কারণ এখানে পাওয়ারে কোনো এক্স নেই। তো আমরা এখানে সিম্পলি লিমিটটা বসিয়ে দিতে পারি। যদি এক্সের জায়গায় 0 বসানো হয় তাহলে a ইন্টু 0 0 হয়, 1 প্লাস 0 1ই থাকে।
এরপর তাহলে 1 পাওয়ার বি, এখন 1-এর পাওয়ার যাই হোক রেজাল্ট 1ই হয়। আচ্ছা, তো এটার কাজ শেষ। এবার এখানে আসি, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স, পাওয়ারে ছিল আমাদের সি বাই এক্স। আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে সূত্র হবে, যেহেতু লিমিট 0 আছে সেহেতু আমাদেরকে কি 1/0 লিখতে হবে ইনফিনিটি বানানোর জন্য, মানে আমাদেরকে 1/x লিখতে হবে। আচ্ছা, তো এখানে আছে এ এক্স, তাহলে বাইরে অবশ্যই লিখতে হবে 1/ax, কারণ বলেছিলাম যে দুটো এক্সের সহগকে একই রাখতে হবে। আচ্ছা, তো এতটুকু লিখলে আমাদের সূত্র হয়ে গেল। এখন আমাদেরকে লাইনটাকেও ব্যালেন্সড করতে হবে। আমাদের আগে থেকে উপরে সি ছিল, তো আমরা যেহেতু উপরে সি ছিল সেজন্য সি গুণ করে দিলাম। এরপর সূত্র মেলানোর জন্য আমরা একটা এক্সট্রা এ নিয়ে এসেছি, যেহেতু এ ভাগ আকারে নিয়ে এসেছি তো ব্যালেন্স করার জন্য এ গুণ করতে হবে। এখন যদি আমরা খেয়াল করি এখানে কাটাকাটি গেলে কিন্তু আগের লাইনটা ফিরে আসে। আচ্ছা, তো এতটুকু হলো। এখন আমরা জানি যে আমাদের এতটুকের সূত্র হচ্ছে ই, এতটুকের সূত্র হচ্ছে ই। তো আমরা লিখে দিলাম ই, আর ফার্স্টে 1 লেখা লাগবে না, ই লিখে দিলাম। এরপর পাওয়ারে থাকবে এ সি, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ই পাওয়ার এসি, যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। 3 নাম্বার এমসিকিউটা ইন্টিগ্রেশন থেকে এসেছে এবং এটা একটু আনকমন টাইপের একটা প্রশ্ন বলা হয়েছে 0 থেকে n π/2 লিমিট, এর মধ্যে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে cos স্কোয়ার থিটাকে কার সাপেক্ষে, টেন থিটা এর সাপেক্ষে। নর্মালি কিন্তু এখানে dx বা d থিটা এরকম থাকে, তখন আমরা x এর সাপেক্ষে বা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম, কিন্তু এখন আমাদেরকে টেন থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? অঙ্কটাকে সহজ করার জন্য আমরা টেন থিটাকে x ধরে নিব। তাহলে আমরা এখানে টেন থিটাকে x ধরে নিচ্ছি, অর্থাৎ আমরা থিটাকে এক্স দ্বারা রিপ্লেস করব। তাহলে কজ স্কোয়ার থিটার মান বের করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি যে টেন স্কোয়ার থিটার একটা সূত্র আছে সেক স্কোয়ার থিটা -1। তো আমরা কী করব, এরপরে দুই পাশে স্কোয়ার করে দিচ্ছি। দুই পাশে স্কোয়ার করে দিলে তাহলে টেন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এরপর -1 এ পাশে গেলে হবে প্লাস, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার। আর আমাদের লাগবে কজ স্কোয়ার থিটা এর মান, অর্থাৎ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/সেক স্কোয়ার থিটা, বা আমরা সিম্পলি এটাকে উল্টিয়ে দিতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কজ স্কোয়ার থিটা এর জায়গায় আমরা বসাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এবং ডি এর জায়গায় ডি লিখলাম, আর টেন থিটাকে আমরা ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এখানে বসিয়ে দিব এক্স। আশা করি সবাই বুঝতে পেরেছো, আমরা জাস্ট চলকটা এখানে চেঞ্জ করেছি। এবার এটা কিন্তু ডিরেক্ট সূত্র হয়ে গেছে, 1/1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় টেন ইনভার্স এক্স। আচ্ছা, আর টেন ইনভার্স এক্স, এরপরে আমরা এক্স ধরেছিলাম কাকে, এক্স ধরেছিলাম টেন থিটাকে, তাহলে এখানে বসিয়ে দিব এক্সের জায়গায় টেন থিটা। আর আমাদের প্রশ্নে প্রথমেই লিমিট দেওয়া ছিল, আমরা যেহেতু এখানে এক্স ধরেছিলাম তো লিমিট চেঞ্জ করতে হবে, তো অত ঝামেলা না করে আমরা এখানে লিমিট বসাই নেই, একবার ইন্টিগ্রেট করে আমরা এখন এইখানে লিমিট বসিয়ে দিব। তো লিমিটটা আমাদের ছিল n π/2 ডিভাইডেড বাই 0। আচ্ছা, আর এখানে কিন্তু টেন ইনভার্স আর টেন কাটাকাটি যায়, শুধু থিটা থাকে, তাহলে থিটা এর লিমিট হচ্ছে n π/2 এবং 0। তো থিটার জায়গায় একবার বসাবো n π/2 মাইনাস 0, তো এটা লেখার দরকার নেই, আমরা এরই মাধ্যমে আমাদের উত্তরটা পেয়ে গেছি। আমাদের উত্তর হচ্ছে n π/2, যেটা ই নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর ই। 4 নাম্বার এমসিকিউতে আমাদেরকে বলেছে আর কস π/4 মাইনাস থিটা ইকুয়াল 6 সরলরেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত একক। তো বুঝতে পারছো যে এই সমীকরণটা পোলার আকারে রয়েছে, আমাদেরকে ফার্স্ট অফ অল এটাকে কার্তেশীয় আকারে নিতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে কস a মাইনাস বি এর সূত্র হয়, কস a মাইনাস বি এর সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি,
কস এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। আচ্ছা, তো এখানে আমাদের এ হচ্ছে π/4, বি হচ্ছে থিটা। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, কস এ কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। বা এখন আমরা একবারে করি যে cos π/4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি এবং এর মান হচ্ছে 1/√2। একই সাথে আমরা r দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে r cos থিটা। এখানেও সেম কাজ, sin π/4 অর্থাৎ sin 45 ডিগ্রি, এর মান হচ্ছে 1/√2 এবং r দ্বারা গুণ করলে হয় r sin থিটা ইকুয়াল টু 6। এখন আমরা জানি যে r cos থিটা এটাকে আমরা লিখতে পারি x এবং r sin থিটা এটাকে আমরা লিখতে পারি y। তাহলে আমাদের লাইনটা হচ্ছে x/√2 প্লাস y/√2 ইকুয়াল টু 6। এখন এখানে 6 রয়েছে, আমরা একটা কাজ করব, সবাইকে 6 দ্বারা ভাগ করে দিব। তাহলে আসে x/6√2 প্লাস y/6√2 ইকুয়াল টু 6 দ্বারা ভাগ করলে আসবে 1। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এখন কোনো সরলরেখাকে যখন আমরা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এভাবে রিপ্রেজেন্ট করি, এর মানে বোঝায় এ হচ্ছে ওই সরলরেখাটি দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ। চিত্র এঁকে বোঝালে এ হচ্ছে আমাদের x অক্ষ, y অক্ষ, এই হচ্ছে এই সরলরেখাটা। তো এই সরলরেখাটা x অক্ষ থেকে যেই পরিমাণ অংশ ছেদ করেছে সেটাকে আমরা বলতেছি এ। আবার এই সরলরেখাটা y অক্ষ থেকে যেই পরিমাণ অংশ ছেদ করেছে সেটাকে আমরা বলতেছি বি। অর্থাৎ এই সরলরেখা দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 6√2, y অক্ষের খণ্ডিতাংশও হচ্ছে 6√2। আমাকে প্রশ্নে এই মানটাই জানতে চেয়েছিল, x অক্ষের খণ্ডিতাংশ কত, সেটা হবে 6√2, অর্থাৎ সঠিক উত্তর সি। 5 নম্বর এমসিকিউতে বলেছে x³ - 1 = 0 সমীকরণের মূলগুলির যোগফল কত। আচ্ছা, সমীকরণটা আমরা যদি লিখি আরেকবার, x³ - 1 এই পাশে গেলে হবে 1, তাহলে x ইকুয়াল টু আসে √1, অর্থাৎ এককের ঘনমূল। এটা কিন্তু এককের ঘনমূল, আর আমরা পড়েছিলাম যে এককের ঘনমূলগুলো হচ্ছে 1 ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো আমাদের এই সমীকরণের মূলগুলো হচ্ছে এগুলো। এখন এগুলোর যোগফল জানতে চেয়েছে, আর আমরা সূত্রতেই পড়েছিলাম যে এই তিনটার যোগফল হচ্ছে 0। জটিল সংখ্যাতে আমরা পড়েছিলাম দুইটাই সূত্র ছিল, একটা হচ্ছে 1 + ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, আর একটা ছিল ওমেগা³ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এটা আমাদের অঙ্ক করা লাগছে না, আমরা ডিরেক্ট বলতে পারছি যে এই সমীকরণের মূলগুলির যোগফল হবে 0। সঠিক উত্তর হচ্ছে এ। 6 নম্বর এমসিকিউটি কনিক থেকে এসেছে এবং এখানে বলেছে 4 একক বৃহৎ অক্ষ বিশিষ্ট উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় ±1,0 এবং যা 1,c বিন্দুগামী, সি এর মান কত। তো আমাদেরকে কিন্তু এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্টই বলেছে 4 একক বৃহদাক্ষ। আমরা ধরে নিচ্ছি যে উপবৃত্তটির বৃহদাক্ষ হচ্ছে 2a, মানে আমরা উপবৃত্তটাকে এরকম ধরে নিচ্ছি যে তার উপবৃত্তটা x অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে বলতে পারি যে 2a = হচ্ছে 4। বৃহদাক্ষ মানে হচ্ছে এ প্রান্ত থেকে, মানে এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত, এতটুকু আমরা বলতেছি বৃহদাক্ষ। অর্ধেক এ, এতটুকু অর্ধেকও এ, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে 2a। তাহলে আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাচ্ছি 2। এরপর আমাদেরকে উপকেন্দ্র দেওয়া আছে ±1,0, অর্থাৎ একটা উপকেন্দ্র হচ্ছে 1,0 আর একটা হবে -1,0। এখান থেকে বুঝতেই পারছো যে উপবৃত্তটির কেন্দ্র কিন্তু 0,0 হবে। যদি আমরা জানি যে উপবৃত্তর ক্ষেত্রে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দুই হচ্ছে কেন্দ্র, আমরা যদি এই দুইটার মধ্যবিন্দু বের করি তাহলে দেখব 0,0 আসে, অর্থাৎ এটার কেন্দ্র হচ্ছে 0,0। তাহলে এই উপবৃত্তের সমীকরণটা হবে ঠিক এরকম,
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এর মধ্যে আমরা এর মানটা পেয়ে গেছি, আমাদের জাস্ট বি এর মানটা বের করতে হবে। আচ্ছা, যেহেতু উপকেন্দ্র দুইটাই দেওয়া আছে, আমরা জানি যে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই, তাহলে এতটুক দূরত্ব এই, এতটুক দূরত্ব হচ্ছে এই, তাহলে দুইটা উপকেন্দ্রের মোট যে দূরত্ব সেটা হবে 2AE। অর্থাৎ বলতে পারি যে 2AE সমান সমান 1,0 এবং -1,0 এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তো -1 -1 তাহলে হয় -2, -2 কি স্কোয়ার করলে আসে 4 প্লাস y2 - y1 এটা করলে কিন্তু 0ই আসে, অর্থাৎ 4 + 0 মানে শুধু 4, আর 4কে রুট করলে আসে 2। বা আমরা কিন্তু 2a এর মানটা জানি 4, তাহলে 4e ইকুয়াল টু 2। এখান থেকে আমরা e এর মানটা পেয়ে যাচ্ছি 2/4 অর্থাৎ হাফ। যেহেতু আমরা এর মানও জানি, ই এর মানও জানি, এখান থেকে আমরা ইজিলি বি এর মানটা বের করতে পারবো। আমরা জানি ই স্কোয়ার সমান সমান 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। মানগুলো বসিয়ে দিই, ই স্কোয়ারের মানটা হবে 1/4 ইকুয়াল টু 1 মাইনাস বি এর মানটা অজানা, এর মানটা আমরা জানি 2, তাহলে এ স্কোয়ার হবে 4। আচ্ছা, এখন -b²/4 এই পাশে নিয়ে আসলে হবে প্লাস, আগে থেকে 1 ছিল 1 লিখে ফেললাম, এ পাশে ছিল +1/4, এটাকে যদি আমরা এ পাশে পাঠিয়ে দিই তাহলে হবে -1/4। আচ্ছা, এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে নিচে হবে 4, উপরে হবে 4 একে 4 -1 অর্থাৎ 3 গুণ, এখানে বি স্কোয়ারের নিচে ভাগ ছিল 4, ভাগ 4কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা গুণ হয়ে যাবে, তাহলে 4 4 কাটাকাটি গিয়ে থাকবে শুধু 3, অর্থাৎ বি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম 3। আমরা কিন্তু এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা হবে x²/a²। এ ছিল আমাদের 2, তাহলে a স্কোয়ার হবে 4 প্লাস y²/b², বি স্কোয়ারের মানটা আমাদের হচ্ছে 3 ইকুয়াল টু 1। এখন প্রশ্নে বলা ছিল যে এই উপবৃত্তটাই 1,c বিন্দুগামী, অর্থাৎ উপবৃত্তটাকে আমরা 1,c দিয়ে সিদ্ধ করতে পারি। যদি সিদ্ধ করা হয় তাহলে x এর জায়গাতে বসবে 1 আর y এর জায়গাতে বসবে c, তাহলে c²/3 ইকুয়াল টু 1। এখান থেকে আমাদের c এর মানটা বের করতে হবে। তো +1/4 এপাশে গেলে হবে মাইনাস, তাহলে c²/3 ইকুয়াল টু 1 - 1/4, আর 1 থেকে 1/4 বিয়োগ করলে হয় 3/4। বা এপাশে 3 ভাগ আছে, এপাশে গেলে হবে গুণ, তাহলে 3 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের 9, তাহলে 9/4। এবার জাস্ট যদি স্কোয়ার আছে এপাশে গেলে হবে রুট, তাহলে +-9কে রুট করলে হয় আমাদের 3 এবং 4কে রুট করলে হয় আমাদের 2, অর্থাৎ আমরা সি এর মানটা পেয়ে যাচ্ছি +-3/2, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। আমরা 7 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এখানে বলেছে ddx অফ log base 10x এর মান কত। তো আমরা এটা সূত্র পড়েছি যে ddx অফ, আমরা সূত্রটা পড়েছিলাম এভাবে, ddx অফ log ax এটাকে করলে আসে 1/x log a e। আচ্ছা, তো এখন প্রশ্নে কিন্তু কোথাও লগ নেই, লন রয়েছে, তো আমাদেরকে লগকে লনে কনভার্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? যদি আমরা এটাকে 1 আকারে লিখি তাহলে a এবং e এক্সচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা 1 আকারে লিখলে হবে log
বেস ই এ। আর আমরা জানি যে লগ ইকেই লেখা যায় লন এ, অর্থাৎ 1/x লন এ। তো ডিডিএক্স অফ লগ এ বেস এক্স এর সূত্র আমরা বইতে পড়েছিলাম এইটা, এবং এর সূত্র কিন্তু এইটাও হয় 1/x লন এ। তো প্রশ্নে যেহেতু এর জায়গায় 10 রয়েছে, তাহলে উত্তরে জাস্ট এর জায়গায় 10 হবে, 1/x লন 10, অর্থাৎ উত্তর হবে ডি। তোমাদের মনে হতে পারে এখানে এক্সের মধ্যে মডুলাস কেন দিয়েছে। দেখো, এক্স কিন্তু লগের পরে রয়েছে, আর আমরা জানি লগ বা লনের পরে সংখ্যাটা কখনো নেগেটিভ হতে পারে না, অলওয়েজ পজিটিভ। এটা পজিটিভ বোঝানোর জন্যই আমাদেরকে এখানে মডুলাস দিতে হবে, এখানে মডুলাস দিয়ে দিতে পারি আমরা। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। 8 নম্বর কোশ্চেনটি অন্তরীকরণ থেকে এসেছে এবং এখানে বলেছে y = x ln x বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সেই বিন্দুর স্থানাঙ্ক কত। আচ্ছা, x অক্ষের সমান্তরাল কিংবা y অক্ষের সমান্তরাল, এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়। চলো এটা সহজে বুঝে ফেলি। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আচ্ছা, x অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এই রেখাটা। একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে কিন্তু এই রেখাটায় x এর মান বাড়ছে, কমছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু y এর মানটা কিন্তু ফিক্সড। এখানে y এর মান যা, এখানেও কিন্তু y এর মান তাই, অর্থাৎ y এর কোনো চেঞ্জ হয় নাই। তো যেহেতু y আনচেঞ্জড, তাহলে বলতে পারি যে y এর পার্থক্য 0। কীভাবে বললাম, কোনো একটা জিনিস যদি একই থাকে, y1 এবং y2 যদি একই থাকে, তাহলে dy মানে কি, y2 বিয়োগ y1। তো সমান সমান জিনিস বিয়োগ করলে কত হয়, 0। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যেহেতু x অক্ষের সমান্তরাল, অর্থাৎ y এর মানের কোনো চেঞ্জ হয়নি, তাহলে dy 0। আর dy 0 মানে কি, dy/dx = 0। তো যদি কখনো বলা থাকে যে কোনো একটা স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে আমরা বলে দিব যে dy/dx = 0। আবার যদি এরকম বলে যে কোনো একটা স্পর্শক y অক্ষের সমান্তরাল, এখানে খেয়াল করলে দেখতে পাবে যে y এর মানটা কিন্তু বাড়ছে বা কমছে, কিন্তু x এর মানটা, এখানে x এর মান যা, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু x এর মান তাই, অর্থাৎ x আনচেঞ্জড রয়েছে। তাহলে কি dx = 0, আর dx = 0 মানে হচ্ছে dx/dy = 0। এই দুইটা জিনিস আশা করি এখন থেকে সবার মনে থাকবে। x অক্ষের সমান্তরাল বললে এইটা, আর y অক্ষের সমান্তরাল বললে এইটা। আচ্ছা, এবার অঙ্কে ফিরে আসি। আমাদের যেহেতু বলেছিল যে x অক্ষের সমান্তরাল, তাহলে dy/dx = হবে 0, বা এটা মানে কি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো y হচ্ছে আমাদের এইটা, এখানে দুইটা চলক রয়েছে, তো আমাদেরকে uv এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, ddx অফ uv। সূত্রটা হচ্ছে u ddx অফ v, অর্থাৎ ln x কে ddx করতে হবে, সেটা করলে আসে 1/x প্লাস v ddx অফ u, অর্থাৎ x কে ddx করতে হবে, সেটা আসে 1। তো ওইটা আর লিখলাম না, = 0। তাহলে এখান থেকে x আর x কাটাকাটি যায়, শুধু থাকে 1। তো +1 এই পাশে গেলে হবে -1, তাহলে ln x = -1। আচ্ছা, এবার আমাদের লাগবে x এর মান। তাহলে মনে রাখবে লনকে যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে পাঠাই, তাহলে হবে ই, সেটা কি হয়ে যায়, ই হয়ে যায়, x = হবে ই। আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা ই এর পাওয়ারে চলে যায়, অর্থাৎ ln x = -1 হলে x = হবে ই ইনভার্স 1। আচ্ছা, তো ই ইনভার্স 1কে আমরা লিখতে পারি 1/e। আমরা x এর মানটা পেয়ে গেলাম 1/e। আমাদেরকে বলেছিল যে বিন্দুর স্থানাঙ্ক কত হবে। বিন্দু মানে কিন্তু x এর মানও লাগবে, y এর মানও লাগবে। তো x এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলেই কিন্তু y পাওয়া যায়। তাহলে y = হবে x ইন্টু ln x। তো x এর আমরা এটা বসাচ্ছি সুবিধার জন্য, ই ইনভার্স 1। আচ্ছা, এইবার লন বা লগের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে সেটা সামনে চলে আসে, অর্থাৎ -1 সামনে চলে আসবে। তো শুধু মাইনাসটাকে সামনে দিলেই হয়।
তাহলে রইল লন ই। আমরা এটাও জানি যে লন ই ইকুয়াল টু হচ্ছে 1, লন ই এর মানটা হচ্ছে 1, তাহলে ওয়াই এর মানটা আসলো -1/e। তো আমরা এক্স এর মানটা পেয়েছিলাম 1/e আর ওয়াই এর মানটা পেয়ে গেলাম -1/e। সুতরাং আমাদের বিন্দুটা হবে 1/e, -1/e, যেটা বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। 9 নাম্বারটা এমসিকিউ এসেছে বহুপদী থেকে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলেছে। একটি ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, বলেছে যে সমীকরণের একটি মূল 3 এবং অপর মূলদ্বয় সমান হলে এর মান কত। তো আমরা জানি ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল হবে 3টা, তার মধ্যে একটা মূল দেওয়া আছে 3 আর বলেছে বাকি মূলদ্বয় সমান। তো আমরা ধরে নিতে পারি যে বাকি মূল দুইটা হচ্ছে আলফা, আলফা। আচ্ছা, এখন ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে মূলগুলোর যোগফল 3 প্লাস আলফা প্লাস আলফা, মূলগুলোর যোগফল ইকুয়াল টু হতো -b/a। তো এ কোনটা বি কোনটা আমরা জানি, এক্স কিউবের সহগ হচ্ছে এ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, এক্সের সহগ হচ্ছে সি এবং ধ্রুবকটা হচ্ছে ডি। আচ্ছা, তো সবগুলো মূলের যোগফল হচ্ছে -b/a। তো বি হচ্ছে 2a/3 আর এ হচ্ছে 1, বা এখান থেকে লেখা যায়, আচ্ছা আমরা এখানে একটা আলফা বেশি লিখে ফেলেছি, এখানে দুইটা আলফা হবে, তাহলে 3 + 2 আলফা ইকুয়াল টু, মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে -2a + 3। তাহলে বুঝতেই পারছো এখান থেকে 3 আর 3 কাটাকাটি যায়, এরপর 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে আলফার মানটা আসে -a। এতটুকু আমরা পেলাম। এরপর আমরা করতে পারি তিনটা মূলের গুণফল, অর্থাৎ 3 × আলফা × আলফা, তাহলে হয় 3 আলফা স্কোয়ার, আর তিনটা মূলের গুণফল ইকুয়াল টু আমরা জানি -d/a, অর্থাৎ -6a / 1, সেটা আসে শুধু 6a। বা আমরা একটু আগে পেয়েছি যে আলফার মানটা হচ্ছে -a, তো আমরা যদি আলফাকে স্কোয়ার করি তাহলে আলফা স্কোয়ারের মান আসবে a স্কোয়ার, অর্থাৎ 3a স্কোয়ার ইকুয়াল টু -6a, সেটা এই পাশে আসলে হবে +6a। আচ্ছা, আমরা এখন চাইলে 3a কমন নিতে পারি, 3a কমন নিলে আসে a + 2 ইকুয়াল 0। আর প্রশ্ন বলেছে যে এর মানটা 0 হতে পারবে না, তাহলে এটার দরকার নেই, এটা গুণ আকারে আছে, এই পাশে গেলে হবে ভাগ, তাহলে থাকে a + 2 ইকুয়াল 0, অর্থাৎ এখান থেকে এর মানটা আসে -2। দেখো আমাদের প্রত্যেকটা অপশনে কিন্তু দুটো করে মান রয়েছে, তো আমাদের যেহেতু এর মান একটাই -2, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ডি নাম্বার হবে সঠিক উত্তর, কারণ এখানে এর মান দুটোই বলেছে -2, -2, অর্থাৎ এর মান যে -2 হবে এটাই বোঝাচ্ছে। তো আমরা এখানে ডি নাম্বারটা সঠিক উত্তর দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা 10 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এটা বিপরীত ত্রিকোণমিতির একটা এমসিকিউ, চলো এটা সলভ করে ফেলি। হাফ সাইন ইনভার্স x/y ইকুয়াল কত? আচ্ছা, এটা সলভ করার জন্য আমাদেরকে এটাকে থিটা ধরে নিতে হবে, তাহলে হাফ সাইন ইনভার্স x/y ইকুয়াল টু ধরে নিচ্ছি থিটা। এবার হাফ এপাশে গেলে হবে 2 থিটা এবং সাইন ইনভার্সকে এপাশে পাঠালে হবে সাইন 2 থিটা, অর্থাৎ লাইনটা দাঁড়ায় x/y ইকুয়াল সাইন 2 থিটা। আচ্ছা, এতটুকু হলো। এরপর অপশনে যেহেতু আমাদের প্রত্যেকটায় 10 রয়েছে, তো আমরা লিখতে পারি যে টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তো আমরা মান জানি হচ্ছে সাইন 2 থিটার, আমাদের কাজ হবে এগুলোকে সাইন 2 থিটায় কনভার্ট করা। তার জন্য আমরা উপরে আর নিচে কস থিটা দ্বারা গুণ করতে পারি, তাহলে হয় সাইন থিটা ইন্টু কস থিটা আর নিচে হবে কস স্কোয়ার থিটা। এরপর 2 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমাদের সূত্র হয়ে যায় 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। একইভাবে 2 কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1 + cos 2 থিটা এর সূত্র।
সাইন টু থিটা না আসুক সমস্যা নেই, আমরা এখন কস টু থিটা থেকে সাইন টু থিটায় কনভার্ট করতে পারবো। আচ্ছা, এখানে লিখি, উপরে হচ্ছে আমাদের সাইন টু থিটা আর নিচে হচ্ছে 1 প্লাস কস টু থিটা। কস টু থিটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার টু থিটা। আচ্ছা, এবার আমাদের সাইন টু থিটা চলে এসেছে, তো সাইন টু থিটার জায়গায় আমরা বসিয়ে দিব এক্স বাই ওয়াই। নিচেও 1 প্লাস রুটের ভিতরে 1 মাইনাস এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আমাদের উপরে রয়েছে এক্স বাই ওয়াই, আর রুটের ভিতরে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে আমাদের হয় ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর উপরে একটা রুট রয়েছে, আর আমরা লসাগু করেছিলাম ওয়াই স্কোয়ারের মধ্যেও কিন্তু রুট থাকবে। তো ওয়াই স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে শুধু ওয়াই থাকে, এজন্য একবারে ওয়াই লিখে দিলাম। আচ্ছা, এরপর আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের লব, এটা পুরোটা হচ্ছে আমাদের হর। তো লব এবং হরকে আমরা ওয়াই দিয়ে গুণ করতে পারি। যদি ওয়াই দিয়ে গুণ করা হয় তাহলে উপরের ওয়াই আর নিচের ওয়াই কাটাকাটি যে শুধু এক্স থাকবে, এখানে হবে ওয়াই প্লাস এখানেও ওয়াইটা কাটাকাটি যাবে, থাকবে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো টেন থিটার মান হচ্ছে এইটা, তাহলে থিটা সমান সমান হবে টেন ইনভার্স এ জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা কিন্তু এ নাম্বার অপশনে রয়েছে। থিটা ইকুয়াল টেন ইনভার্স এক্স বাই রুট এক্স বাই ওয়াই প্লাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর থিটা মানে কিন্তু আমাদের হাফ সাইন ইনভার্স এক্স বাই ওয়াই, যেটার মান প্রশ্নে জানতে চেয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। 11 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে 3 একক ব্যাস ও 15 একক উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার 3 একক ব্যাস বিশিষ্ট সুষম ও মসৃণ গোলক দ্বারা পূর্ণ করা হলো, সিলিন্ডারের কত অংশ ফাঁকা থাকবে? আচ্ছা, ম্যাথটা আমরা চিত্র এঁকে বোঝার চেষ্টা করব। আমাদের এখানে সিলিন্ডারের হাইটটা হচ্ছে 15 এবং ব্যাস হচ্ছে 3। আচ্ছা, ধরে নিচ্ছে আমাদের সিলিন্ডার হচ্ছে এটা, এ হচ্ছে আমাদের সিলিন্ডার, যার হাইট হচ্ছে 15 এবং ব্যাস হচ্ছে 3। এরপর বলেছে 3 একক ব্যাস বিশিষ্ট সুষম ও মসৃণ গোলক, অর্থাৎ গোলকের ব্যাসও 3, সিলিন্ডারের ব্যাসও 3, গোলকের ব্যাসও 3। তো গোলক দ্বারা সিলিন্ডারটি পূর্ণ করা হলো। আচ্ছা, তো গোলকের ব্যাস হচ্ছে 3, অর্থাৎ এদিক দিয়েও 3, এদিক দিয়েও 3, আর সিলিন্ডারের হাইট হচ্ছে 15। তো বুঝতেই পারছো যে সিলিন্ডারটি পূর্ণ করতে মোট 5টি গোলক প্রয়োজন, অর্থাৎ আমাদের এইখানে একটা গোলক হবে, 2টা, 3টা, 4টা, আর এখানে আরেকটা, মোট 5টা গোলক লাগবে সম্পূর্ণ সিলিন্ডারটাকে পূর্ণ করতে। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে ফাঁকা অংশ রয়েছে, আমাদেরকে বলেছে যে এই কত অংশ ফাঁকা থাকবে, অর্থাৎ মোট সিলিন্ডারের আয়তনের মধ্যে কত অংশ সিলিন্ডারের ফাঁকা থাকবে। আচ্ছা, তো আমাদের গোলকের আয়তনটা হবে, গোলকের আয়তন ইকুয়াল টু, সূত্র আমরা জানি 4/3 ইন্টু পাই আর কিউব, অর্থাৎ ব্যাসার্ধের কিউব। তো এখানে আমাদের ব্যাসার্ধেরটা হবে, ব্যাস যেহেতু দেওয়া আছে 3, তাহলে ব্যাসার্ধ হবে 3-এর অর্ধেক, অর্থাৎ 1.5 তার কিউব। এই মানটা আমরা দেখে নিব কত আসে ক্যালকুলেটর ইউজ করে। তো 4/3, 4/3 ইন্টু হচ্ছে পাই ইন্টু 1.5 তার কিউব, তাহলে আমাদের মানটা আসে 9π/2, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি গোলকের আয়তন হচ্ছে 9π/2। একইভাবে আমরা সিলিন্ডারের আয়তনও বের করে ফেলব। সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তো আর 1.5 তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 15। তো এখান থেকে আমাদের মানটা আসবে পাই ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু 15, মানটা আসতেছে আমাদের 135/4 ইন্টু পাই।
আর আমরা বলেছিলাম যে এখানে মোট 5টি গোলক লাগবে, অর্থাৎ আমাদের আয়তন লাগবে অ্যাকচুয়ালি 5টা গোলকের। তাহলে আমরা এটাকে 5 দ্বারা গুণ করব, তাহলে আসবে 45 পাই ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের ফাঁকা অংশটা হচ্ছে এই দুইটার বিয়োগফল। আমরা এই দুটো বিয়োগ করে দিব, বিয়োগ করলে আমাদের কাছে আসে 45 পাই ডিভাইডেড বাই 2। বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 45/4 পাই। 45 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই, এটা হচ্ছে আমাদের ফাঁকা অংশ। আর মোট আয়তন ছিল এত। তাহলে আমরা যদি এই আয়তন আর এই আয়তন ভাগ করে দেই তাহলেই অংশটা পেয়ে যাব। এটা হচ্ছে ফাঁকা অংশের আয়তন। যদি আমরা অনুপাত হিসেবে জানতে চাই তাহলে আমাদেরকে দুইটা মান ভাগ করতে হবে, এইটা ভাগ 135 পাই/4। তো আমরা এখানে ভাগ করে দিচ্ছি, ভাগ 135 পাই ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের মানটা চলে আসে 1/3, অর্থাৎ ফাঁকা অংশের পরিমাণটা হচ্ছে 1/3, অর্থাৎ মোট সিলিন্ডারের 1/3 জায়গা ফাঁকা থাকবে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। 12 নম্বর এমসিকিউটা কনিক থেকে এসেছে। এখানে বলা হয়েছে x² প্লাস 4xy প্লাস 4y² প্লাস 2x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল 0 এটা কিসের সমীকরণ? যুগল সরলরেখা নাকি বৃত্ত নাকি কোনটা? আচ্ছা, তো এটা 1 নম্বরে আমাদের ছিল, আমরা আদর্শ সমীকরণটা লিখে ফেলি। আদর্শ সমীকরণটা ছিল ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আচ্ছা, তো এই সমীকরণটা যুগল সরলরেখা তখন বোঝাবে যখন ডেল ইকুয়াল টু 0 হবে। তো ডেল মানে কি? ডেল মানে হচ্ছে একটা ডিটারমিনেন্টের মান। তো ডিটারমিনেন্টটা ছিল এরকম, এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে এই সারি বরাবর হবে জি এফ সি, একইভাবে এই কলাম বরাবর হবে জি এফ সি। তো আমাদের 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম হয়ে গেল, বাকি রইল এই দুইটা। আচ্ছা, তো মনে রাখবো যে এই কর্ণ বরাবর আমাদের এ বি সি বসবে। তাহলে এখানে বসবে এ, এখানে বসবে বি, এ বি সি হয়ে গেল। এখন বুঝতে পারছো যে এ বি সি তারপর জি আর এফ সবগুলো নেওয়া হয়ে গেছে, বাকি রয়েছে শুধু এইচ। তাহলে এখানে এইচ বসবে, এখানেও এইচ বসবে। তো এই নির্ণায়কটার মান যদি 0 হয় তাহলে বোঝাবে যুগল সরলরেখা। যুগল সরলরেখা। আচ্ছা, আর যদি 0 না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপগুলো করব। সেগুলো হচ্ছে, যদি পরবর্তী স্টেপগুলো ছিল এরকম, যদি h² মান এবি থেকে ছোট হয় তাহলে এটা বোঝাবে উপবৃত্ত। এরপর যদি h² মান এবি এর সমান হয়ে যায় তাহলে এটা বোঝাবে পরাবৃত্ত। এরপর h² মানটা যদি এবি থেকে বড় হয় তাহলে বোঝাবে অধিবৃত্ত। এবং যদি এ আর বি সমান হয় এবং নট ইকুয়াল টু 0 হয়, আর যদি এইচের মানটা 0 হয় তাহলে এটা বোঝাবে বৃত্ত। তো আমাদেরকে প্রথমে 1 নাম্বার অপশনটা চেক করতে হবে যে ডেল ইকুয়াল টু 0 হয় কি না। যদি 0 হয় তাহলে আর কিছু করা লাগবে না, যুগল সরলরেখা হয়ে যাবে। আর যদি 0 না হয় তাহলে আমাদেরকে বাকি অপশনগুলো চেক করা লাগবে। তো ফার্স্টে আমরা ডেলের মানটা বের করে ফেলি। আচ্ছা, তো বুঝতে পারছো যে এ হচ্ছে আমাদের x² সহগ, যেটা হচ্ছে 1। তারপর বি হচ্ছে y² সহগ, যেটা হচ্ছে আমাদের 4। এরপর সি হচ্ছে লাস্টের ধ্রুবক মানটা, যেটা হচ্ছে 1। এবার আমরা এইচ বসাতে পারি। এইচ হচ্ছে আমাদের xy এর সহগ ডিভাইডেড বাই 2। এইচ হচ্ছে xy এর যে সহগ সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো xy এর সহগ হচ্ছে 4, এটা কিন্তু 2h এর মান, তাহলে h হবে 2, অর্থাৎ এখানেও বসবে 2, এখানেও বসবে 2। এরপর আমাদের বাকি রইল জি এবং এফ। জি হচ্ছে x এর সহগ ভাগ 2, x এর সহগ হচ্ছে 2,
তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1, অর্থাৎ জি এর মানটা 1, এখানেও 1, এখানেও 1। এরপর বাকি রইল এফ। এফ কি? এফ হচ্ছে ওয়াই এর সহগ ভাগ 2, অর্থাৎ 4/2 মানে হচ্ছে 2। আমরা এখন এই ডিটারমিনেন্টের মানটা বের করব। আশা করি আমরা সবাই এটা বের করতে পারি। তারপরে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা এই সারি বরাবর বিস্তৃতি করব। তো যখন আমরা 1 নিব, তাহলে এই 1 বরাবর এই সারিটাকে বাদ দিব এবং এই কলামটাকেও বাদ দিব। এরপর এই 4টা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে 4 একে 4 মাইনাস 2 দুগুণে 4, শেষ। এরপর -2, তাহলে -2 বরাবর সারি বাদ এবং এই কলামটা বাদ, তাহলে হবে 2 একে 2 -2। এরপর +1 ইন্টু, যেহেতু 1 নিয়েছি তাহলে 1 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে হবে 2 দুগুণে 4 -4 একে 4। দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা 0 আসে, অর্থাৎ আমরা যদি সবগুলো যোগ বিয়োগ করি তাহলে রেজাল্ট পাবো 0, অর্থাৎ ডেলের মানটা 0 আসতেছে। আর আমরা একটু আগে শিখেছি ডেলের মানটা যদি 0 আসে তাহলে এই সমীকরণটা বোঝাবে যুগল সরলরেখা। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ, যুগল সরলরেখা। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলেছে। 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা কোনো বৃত্তের কেন্দ্রে π/4 অর্থাৎ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের শুধু ওই বৃত্তের ব্যাসার্ধের মানটাই জানতে হয়। চলো প্রশ্নটা আমরা চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। এ হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এবং ধরে নিই জ্যা হচ্ছে এইটা। এই জ্যার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। আমরা জানি কেন্দ্র থেকে জ্যার উপর কোনো লম্ব আঁকলে সেটা মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ এতটুক হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা, আর এতটুককে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মানটাই আমাদের লাগবে। আর প্রশ্ন বলেছিল যে এই বৃত্তের জ্যা কেন্দ্রে π/4 উৎপন্ন করে, অর্থাৎ π/4 বলতে বোঝাচ্ছে এই পুরাটা হচ্ছে π/4। এখন আমাদের লাগবে শুধু এই অর্ধেক, এতটুকু লাগবে। এতটুকু কত হবে? এটা হবে π/4 এর অর্ধেক, অর্থাৎ π/8 হবে। এই কোণটাও হবে π/8, এই কোণটাও হবে π/8। আমরা যদি ত্রিভুজটা এখানে আরেকবার রাখি তাহলে আমরা বুঝতে পারছি যে এই কোণটা হচ্ছে আমাদের π/8, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, এবং এটা হচ্ছে 1 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রে সবসময় যদি এটা জ্যা হয় আর এটা যদি আমরা লম্ব আঁকি তাহলে সবসময় এই কোণটা 2 ভাগে ভাগ হবে, অর্থাৎ এটা হবে π/8, এটাও হবে π/8। আমাদের আর এর মানটা লাগবে। একটু খেয়াল করলে বুঝতে পারবে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা আর এটা হচ্ছে অতিভুজ। তো এর জন্য আমরা সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন আর থিটার মানটা হচ্ছে π/8। তো সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে আর। আমাদের আর এর মানটা দরকার, তাহলে আর ইকুয়াল টু হবে, এই দুইটা এক্সচেঞ্জ হবে 1/sin π/8। এই মানটা আমরা ক্যালকুলেটরে বের করে নিব। তাহলে এখানে আমরা লিখিব উপরে হচ্ছে আমাদের 1 আর নিচে হচ্ছে সাইন। যেহেতু ক্যালকুলেটর ডিগ্রি মোডে রয়েছে তো আমরা এটাকে ডিগ্রিতে লিখতে হবে, পাইকে ডিগ্রিতে লিখতে হবে 180, 180/8। তাহলে মানটা আসে 2.61। যদি রেডিয়ান মোডে থাকতো তাহলে আমরা পাই লিখতে পারতাম, আর ডিগ্রি মোডে লিখতে হলে পাইয়ের জায়গায় লিখতে হবে 180। আচ্ছা, তাহলে আমাদের ব্যাসার্ধের মানটা আসছে 2.61। আমাদের বের করতে বলেছিল ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², অর্থাৎ এটাকে স্কোয়ার করতে হবে এবং তার সাথে গুণ করতে হবে পাই। তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে 21.45। রেজাল্টটা চলে আসে 21.45, অথবা বলতে পারি 21.5, 21.5, যেটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আশা করি সবাই আমাদের সবগুলো ম্যাথ বুঝতে পেরেছ। এরই মাধ্যমে আমাদের 2017-18 সালে সাস্টের ভর্তি পরীক্ষায়
উচ্চতর গণিতে আসা সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। এর পূর্বে আমরা 2018-19 এবং 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় যে সকল এমসিকিউ এসেছিল সেগুলো সলভ করেছি। ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সবাই ভিডিওগুলো দেখে নেবে। আর সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।